প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ আসন্ন নির্বাচন ও ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চাই সেটি নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন বদিউর রহমান, সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাই। শুরুতে বদিউর রহমান, আমি যেটা জানতে চাই, সাধারণ একটা কোশ্চেন দিয়ে শুরু করি। সেটা হলো, আপনি তো বিভিন্ন সময় টক শোতে বিভিন্ন মন্তব্য করেছেন, কথা বলেছেন। আগে তুলনায় এখন কি একটু নির্ভয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছেন? মানে গণমাধ্যমের পরিস্থিতির কথা কেমন দেখছেন? আমার বেলায় যদি বলি তাহলে আমার তো দুইটাই সমান। আমি আগে, যেটা এখন সবাই লাইন ধরে কোরাস গেয়ে ফ্যাসিস্ট বলে, আগে এই ফ্যাসিস্টের পিছনে ঘুরত মাধ্যম থেকে শুরু করে ব্যবসায়ী সবাই তো দূরাদূরি করতো। তো আমি সেই সময়ও যেভাবে বলেছি এখনও তাই বলি। তবে ইন জেনারেল তুলনামূলকভাবে যদি বলা হয়, আগের চাইতে এখন মানুষজন খোলামেলা কথা বলতে পারছে এবং অনেকটা যেটা বলা হয় নির্ভয় বলে। আপনাদের উপর কতটুকু কাঁচি চলে, চাপ চলে, সেটা তো আপনারা নিজেরা হজম করেন, আমরা জানি না। কিন্তু বাইরে মানুষ কথা বলার সময় বলতে পারছি আর কি এখন তুলনামূলকভাবে। যে আমাদের উপর কোনো চাপ নাই এই মুহূর্তে, আমরা সাধারণভাবেই বলতে পারছি। আবু সাইদ খান, গণমাধ্যম সম্মেলন হলো, আপনি গিয়েছিলেন আশা করি, যে সেখানে বলা হচ্ছে যে পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা দরকার বা সময়ের দাবি। তার কারণ আপনারা জানেন যে এই যে মানে মবের শিকার হয়েছে বা স্বাধীন ও সংখ্যামুক্ত যে সাংবাদিকতার পরিবেশ, সেটা নিশ্চিত করার জন্য এখন যে অনৈক্য সাংবাদিকদের মধ্যে, সেটাকে দায়ী করছে। আপনি কি মনে করেন? একটা শাসন আমলের সঙ্গে আরেকটা শাসন আমলের তো তুলনা করা যায় না। তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল, এখন প্রেক্ষাপট ভিন্ন। তখন সাংবাদিক হিসাবে তো আতঙ্ক ছিল, গোয়েন্দাদের ভয় ছিল, অনেক সময় গোয়েন্দাদের ফোনও পেয়েছি। তো এক ধরনের ভীতিকর অবস্থা তো ছিল, ভয়ের সংস্কৃতি ছিল। এখনও সেই ভয়ের সংস্কৃতি অন্যভাবে আছে। এখন সরকারের পক্ষ থেকে কোনো বাধা পায় না, কিন্তু একটা ভয়ের কারণ হচ্ছে মব। এই যে মব সহিংসতা, দুটো পত্রিকা অফিস পড়লো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে, এটা তো একটা আতঙ্ক তৈরি করে। কিংবা মবকে আমি কেয়ার করি না, এতটা বলার সাহস আমার নেই। তো এই ধরনের, যদিও বা এই ধরনের হুমকির আমি মুখোমুখি হই নেই, কিন্তু অন্যরা তো হয়েছেন, সেটা তো দেখছি। আর দুটো পত্রিকায় যখন আগুন লাগলো, এবং সবচেয়ে বড় বিষয় হলো তখন সরকার নির্লিপ্ত ছিল অনেকটা, এবং এইটাকে ঠেকানোর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেটা গ্রহণ করে নাই। তখন জনমনে একটা ধারণা হয়েছে যে এই যে যারা মব, তাদের সঙ্গে, মবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে হয়তোবা সরকারের কোনো মহলের কিংবা ভিতরের কোনো অংশের যোগসূত্র আছে, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। কিন্তু সরকারও এটি স্পষ্ট করেনি। এই ধারণাটা তৈরি হয়েছে যেহেতু সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ বলেছেন যে এটা তো আসলে মব না, এটা হলো প্রেশার গ্রুপ, তো কিংবা এটা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। আজকেও তো একজন, মানে নাম ধরেই বলি, যে আইসিটির যে চিফ প্রসিকিউটর, উনি বলেছেন এই মব এইভাবে বলা উচিত না, তাতে হয় কি, তাতে বিপ্লবটা, তার ভাষায় বিপ্লবটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তখনই তো আতঙ্কিত হই যে বিষয়টাকে, একটা হচ্ছে যে অভ্যুত্থানের ভিতরে অনেক ঘটনাই ঘটতে পারে এবং সেটা ঘটেও, কিন্তু অভ্যুত্থান উত্তর সেইটাকে টেনে আনা কিংবা এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা, যখন একটা সাংবিধানিক সরকার, যদিও অন্তর্বর্তী সরকার সংবিধানে নেই, কিন্তু সেখানে আদালতের সম্মতি নিয়ে যে সরকার গঠন করা হয়েছে এবং এই সরকার শপথ গ্রহণ করেছে যে তারা সংবিধান সম্মতভাবেই দেশ পরিচালনা করবেন, তাহলে একটা সাংবিধানিক সরকার কিংবা সংবিধান সম্মত সরকার, সেই সরকারের আমলে যদি এই ধরনের মব তৈরি হয় এবং সেই মবকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তো আতঙ্কিত না হয়ে পারি না। তো সেই জায়গা থেকে যে সংবাদ সম্মেলনে যে আতঙ্ক প্রকাশ করেছে, উদ্বেগ প্রকাশ করেছে, সেই উদ্বেগের সঙ্গে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই একই সাথে তো বলেছে যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সাংবাদিকদের ভিতরে বিভক্তি আছে, সেটা তো অস্বীকার করার কিছু নাই। তো এটার থেকে কি উত্তরণ কি হবে বলে মনে হয়? এইবারে একটু ডেভেলপমেন্ট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে
ওই ভেদরেখা এটা মুছে যায়নি, এখনও ভেদরেখা রয়েছে। একদল চিনে আছে আর একদল চিনে নেই, অনেকে চিনে নেই। কিন্তু এখানে সাংবাদিকদের মধ্যে ঐক্যটা দরকার, এবং যে ঐক্যটা কিন্তু পাকিস্তান আমলে ছিল, এবং সাংবাদিকরা পাকিস্তান আমলে ভিন্ন মত ছিল। তো সেই ভিন্ন মত থাকা সত্ত্বেও তারা কিন্তু এক মিছিলে শরিক হতো, একসঙ্গে প্রতিবাদ জানাতো। এমনকি দেশ স্বাধীনতা উত্তরকালেও কিন্তু ছিল। কিন্তু 80-র দশকে, বিশেষ করে আমার মনে হয় 90 উত্তর আমরা যেটা দেখলাম যে সাংবাদিকরা আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে, এটা ভাগাভাগি হয়ে গেছে, এবং সাংবাদিকরা তার নিজস্ব চরিত্র হারিয়েছে। এবং বিশেষ করে শেখ হাসিনা শাসন আমলে আমরা যেটা দেখলাম যে ওটা সাংবাদিকতা ছিল না, কে কত তোয়াজ করতে পারে। বিশেষ করে এই সংবাদ সম্মেলনের একটা চিত্রই যথেষ্ট বোঝার জন্য, যে সেখানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত হওয়ার কথা, কিন্তু সেখানে সম্পাদকরা এবং মালিকরা উপস্থিত হতেন, টিভি মালিকরা উপস্থিত হতেন, এবং তাকে শেখ হাসিনাকে প্রশংসা করা হতো। মানে প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছে। প্রশংসা করতে সেটা তো এসেছিল, আমরা একটা প্রশ্ন পর্যায়ে নয়। দেখেছি, এবং কিন্তু আমি এই শুনেছি, পর্যায় থেকে বের হবো কিভাবে? হ্যাঁ, আমি শুনেছি যে ওখানে প্রশ্নগুলো নাকি ধরিয়ে দেওয়া হতো, যে কে কোন প্রশ্ন করবেন, ভাগাভাগি করে নেওয়া হতো। এখান থেকে বেরোনোর জন্য তো অনেকগুলো এখানে সুশাসন দরকার, গণতান্ত্রিক আবহাওয়া দরকার, এবং সেই সঙ্গে সাংবাদিকদেরও একটা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা দরকার। আমাদের মতো দেশে যেখানে রাষ্ট্রযন্ত্রটা যথেষ্ট সুসংহত নয়, প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, সেখানে বিশেষ করে কতগুলো জায়গা থেকে প্রতিবাদটাকে জারি রাখা দরকার, সংগ্রামটাকে জারি রাখা দরকার। এবং সাংবাদিকদের পক্ষ থেকেও সংবাদ মানে এই সংগ্রামটা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার সংগ্রামটাকে জারি রাখতে হবে, এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণ করতে হবে। মনিরুর রহমান, যেটা প্রশ্নটা আসলো, আমি এই প্রশ্নটা একটু পরের দিকে করতে চেয়েছিলাম, যেহেতু আবু সাইদ খান প্রসঙ্গটা তুলেছে, সেগুলো মব। এই সরকারের সময় বোধহয় অন্যতম আলোচিত বিষয় হলো মব। সে ধরেন যে এই যে পরবর্তীতে এতদিন পরেও কিন্তু সেই মবটা বন্ধ হচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মব তৈরি করে পত্রিকা অফিস থেকে আরম্ভ করে, বা নির্বাচিত ছাত্র সংসদের ছাত্র নেতারা শিক্ষকদের ধরে নিয়ে যাচ্ছে, এটা কোনো কিছু হচ্ছে না, এই মবটা বন্ধ হচ্ছে না কেন? মবের বিষয়টা বলার আগে মিডিয়া সাংবাদিকদের সম্বন্ধে আমার একটু বক্তব্য আসে, সামান্য সাপ্লিমেন্ট করি। সেটা হইল, আমি তো মোটামুটি 66 থেকে পত্রিকায় লেখার সাথে সংযুক্ত। যেটা আগে ছিল সেটার প্রচুর অধঃপতন হয়েছে। আমি পূর্বদেশে যখন লিখতাম পোস্ট এডিটোরিয়ালে, পূর্বদেশটা বন্ধ হয়ে গেছে পরে, তখনও দেখেছি কাটার আগে, কোনো কিছু সেন্সর করার আগে সম্পাদক সাহেব লেখককে বলতেন, আপনার এই কথাটা আমি এইভাবে বদলাইতে চাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কিনা। এর পরে এসে যখন আমি কলাম লিখাতে আসলাম, স্বাধীনের পর সানাউল্লাহ নুরি সাহেবের পত্রিকায় দেশ বাংলা, সে দেশ বাংলা বা ওই যে আবিদ ইন্টারকনের পশ্চিম পাশে, এখান থেকে গণবাংলায় আমি প্রিয় নামে আলাপি কলাম লিখতাম। ওই সময় দেখলাম নুরি সাহেব আমার সেখানে তির্যক ভারত বিরোধী কথা যেটা থাকতো সেটা বলতেন, যে এটাকে কি আমি শব্দটা এভাবে বদলাই দেব। এর পরে এসে আমি কলাম লেখার সময় দেখলাম সাংবাদিকতাটা তো আর সাংবাদিকতার জায়গায় নেই। আমি চেয়ারে যখন ছিলাম তখন সম্পাদক সাহেবদের একরূপ দেখেছি, রাত্রে 11টায় এয়ারপোর্টে এসে আমাকে টেলিফোন করতেছে, মনে হয় যেন আমি তার নিয়োগকারী অথবা কিছু, আমার কাছে হাজিরা না দিলে চলে না। আমি চেয়ার থেকে সরে যাওয়ার পরে তার ভিন্ন রূপ। আর এই কয়েকদিন আগে আরেক সাংবাদিকের সাথে একটা অনুষ্ঠান করলাম, আমি তাজ্জব হলাম, উপস্থাপক তার একটা বিষয়ে একটু প্রিপারেশনের মতো আলাপ করছে বা তাকাচ্ছিল, তাতে এনার এই সাংবাদিকের মনোকষ্ট হইল যে আমার কথা কি আপনি শুনছেন না, উসকুস করছে। অথচ এই সাংবাদিক সাহেব যখন আমার লেখার সম্বোধনা করতেন তখন বলতো এটা লেখা যাবে না, ওইটা লেখা যাবে না, এটা করা যাবে না, এটা আমার সম্পাদকীয় নীতির বাইরে। বললাম যে এখন নিজের বেলায় আসলে এটা করছেন কেন? এই সাংবাদিকরা দল বেঁধে যেভাবে শেখ হাসিনার প্রশংসায় উঠে পড়ে লেগেছিল, এমনকি তার পুকুরের পুঁটি মাছে হাতির সমান ডিম দেখি না, এই জাতীয় বক্তব্য তোয়াজ করছে, সেটা যারা আছে তারা আবার এখন আবার কোনটা প্রশংসা কোনটা বন্দনা আমি বুঝাইতে পারি না। কি তারেক প্রশংসা করতেছে না তারেক বন্দনা করতেছে, তারা আমি বুঝি না।
ঠিক একইভাবে সাংবাদিক বা সাংবাদিকদের সাথে ব্যবসায়ীরা, যে ব্যবসায়ীরা ওখানে গিয়ে শেষ মুহূর্তে পর্যন্ত হাসিনার তোয়াজ করলো একচেটিয়া, তারা আবার দল বেঁধে মনে হয় যেন প্রধানমন্ত্রী হয়েই গেল, তার কাছে গিয়ে সমস্ত কিছু করতেছে। এটা চলবে, এটা সবসময় চলবে, কারণ সিস্টেমটা এটাকে এনকারেজ করেছে, সরকার এটা চায়, ক্ষমতাধররা এটা চায়, এবং কে যায় না, কে কতটুকু কাভার করে না সেগুলোর হিসাব থাকে। এবং আমি লাইভ টেলিকাস্টের মধ্যে দেখা গেল হঠাৎ করে আমাদের আলোচনা বন্ধ করে দিল, কি জন্য? বলে যে এখন ওনার মিটিং হচ্ছে, সেই অংশটা দেখাতে হবে হাসিনার আমলে। এখন যেটা বললেন মবের বিষয়ে, মবটা তো নিয়ন্ত্রণ কেন হয় না? নিয়ন্ত্রণ করবে কি? সরকার। সরকার তো নিয়ন্ত্রণ করে না, বরং আমি মনে করি সরকার এগুলোকে এনকারেজ করে। সরকারের মদত ছাড়া ৩২ নম্বরে বাড়ি ভাঙে কীভাবে? সরকার এটা থামাইতে পারে না, সাভারেন গভর্নমেন্টের সরকার এটা থামাইতে পারে না। আচ্ছা, আমাদের গণভবন, এটা জাদুঘর বানাচ্ছে, কার বাপের জায়গা কে জাদুঘর বানায় একটা সরকারের সম্পদ নিয়ে যাচ্ছে। আমি আগেও বলছি, সেই গণভবনের আগে দিয়ে চলার সময় হাসিনা শেষের দিকে আমরা মিরপুর থেকে বাসে আসলে বাসটা ওই রেসিডেন্সিয়াল স্কুলের উত্তর পাশ দিয়ে ঘুরিয়ে, তার পশ্চিম পাশ দিয়ে, তারপর দক্ষিণ পাশে ঘুরিয়ে নিত, হাসিনার গণভবনের সামনে দিয়ে যেত না। আবার যেই হাসিনা চলে গেল তখন গণভবনটা অরক্ষিত রেখে সবাই চলে গেল। তো একটা বিল্ডিংয়ে তো রক্ষা করতে পারলো না। তো যারা একটা বিল্ডিং রক্ষা করতে পারে না, বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পারে না, তো সেই সরকার তো মবকে এনকারেজ করে বলা যায়। ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে এটা বোধহয় ঠিক হয় না, এই জাতীয় কথা বলে। এইবার দেখলাম ওই যে ওসমান হাদি মারা যাওয়ার পরে পুনের টিভিতে দেখাচ্ছে এক লোকে একটা ইঁট দিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে আরেকটা ইঁট ভাঙতেছে। তো জিজ্ঞেস করতেছিল তুমি কতক্ষণ? বলে চেষ্টা করি যতক্ষণ পারি। তো যেখানে এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে অ্যালাউ করা হয়, সামাল দেয়া হয় না, অংশ দুটো, হয়তো সামাল দেয়া হয় না, নাহলে পারে না। পারে না মানে অপদার্থ, ইচ্ছে করে পাচ্ছে না। আর সামাল দেওয়া হয় না মানে এনকারেজ করছে, তাহলে থামবে না। আমি এই কথা বলছি না, আমি যাওয়ার পরে দেখা যাবে হয়তো আমার বাড়ি ভেঙে দেবে, এগুলো মেনেই এখন কথা বলতে হবে। এখন যে অবস্থা, সেখানে আপনি যে কোনো মুহূর্তে আপনার যান খতরা যাবে, মেনেই কথা বলতে হবে। যে আমরা আবু সাইদ খান, যেহেতু সামনে নির্বাচন, এখন নির্বাচনের কথাবার্তা হচ্ছে, তা আপনি তো সাংবাদিক, পথঘাটের মানুষের সাথে কথাও বলেন, কেমন দেখছেন? মানে পরিবেশ কেমন দেখছেন, আর উৎসাহ উদ্দীপনায় বা কেমন দেখছেন? আচ্ছা, তার আগে আমি একটু বদিউরের কথা সূত্র ধরে বলি, যেটা আমাকে এগ্রি করা উচিত, ডিফার করার কোনো কিছু নেই, যে সাংবাদিকদের যে এটা আত্মসমালোচনা, যে মানটা তো নেমে গেছে, এবং যে এথিক্স তাদেরকে মেনটেন করা উচিত। আমিও মনে করি কারো লেখা কাটতে হলে তো তাকে ফোন করতে হয়, তার মতামতটা নেওয়া উচিত। এবং এই যে মিনিমাম যে এথিক্সটা, মিনিমাম যে কর্তব্যবোধটা, নীতিবোধটা, এটা কাজ করে না এটা। এবং যে যেখানে ক্ষমতায় থাকে সে মনে করে যে আমারই তো ক্ষমতা, কলম আমার হাতে, অথবা আমি যে কোনোভাবে লেখাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারি। এটা ঠিক না, এখান থেকেও বেরিয়ে আসা উচিত। আপনি জেনে খুশি হবেন, এই সাংবাদিকের যন্ত্রণা আমি লেখা বন্ধ করে দিয়েছি। যা হোক না, এটা খুশি হওয়ার বিষয় না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কেমন হবে। তো উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আচ্ছা, পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের মধ্যে কিন্তু উৎসাহ আছে। আচ্ছা, যে কেন মানুষ গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি, অতএব তারা ভোট দিতে চাইছে। 1, 2 নম্বর হচ্ছে তরুণরা, তো বোধহয় 4 কোটি ভোটার, তো তারাও কিন্তু ভোট দিতে চাইছে। যে 4 কোটি নতুন ভোটার হয়েছে, তাদের ভিতরে একটা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে যে উৎসর এই জায়গাটা সবাই মনে করছে যে সমাধানটা কি। তো আমরা একটা স্বৈর শাসনের 15 বছর অতিক্রম করলাম, তারপরে আমরা 1.5 বছর ধরে একটা অন্তর্বর্তী সরকারের কাছেও যতটা প্রত্যাশা ছিল সেটা তারা পূরণ করতে পারেনি। তারা একেবারে ফেল করছে আমি বলবো না, তাদেরকে আমি 5 নাম্বার দিব, কিন্তু তাদের কাছে যে প্রত্যাশাটা যেটা ছিল সেটা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই জায়গা থেকে মানুষ মনে করছে যে দেশের অর্থনীতির চাকা, সামাজিক শৃঙ্খলা, তো ব্যবসা বাণিজ্য, পরিবেশ, এগুলো ফিরে আনতে হলে, শিক্ষাঙ্গনের পরিবেশ, এগুলো ফিরিয়ে আনতে হলে একটা নির্বাচিত সরকার দরকার। এবং অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার মানুষের কাম্য। তো সেই জায়গা থেকে যে উৎসটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখনও তো
প্রচার 22 তারিখ থেকে প্রচারণা শুরু হবে। হয় নাই, শুরু হবে। তো আমরা বিভিন্ন জায়গায় কিংবা সোশ্যাল মিডিয়াতে তো একটা ঢেউ দেখতেছি, এবং সোশ্যাল মিডিয়াতে এখন আমি মাঝে মাঝে, আমি খুব অ্যাক্টিভ না, মাঝে মাঝে গিয়ে খেয়াল করি, তো নির্বাচনকে ঘিরেই কিন্তু বিভিন্ন রকম মতগুলা দেয়া হচ্ছে, তরুণরা বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করছে, তা থেকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি। জি, বন্ধুগণ, আপনি তো আমি জানি যে সাধারণ মানুষের সাথে এগুলো আলোচনা করেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পানওয়ালাদের সাথে আপনার কথাবার্তা বলেন, আপনি মাঠের পালস কি পাচ্ছেন? সবাই নির্বাচন চায়। সাথে আমি আম জনতার সাথে মিশা, আজকে সকালেও হাঁটার সময় একজন বলতেছে যে সবার একটা ক্ষোভ আছে, সেটা হইল সরকার কোন ক্ষমতা বলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছে। বলে যে তারা ফ্যাসিস্ট হোক, বিচার হোক, সবটা ঠিক আছে, কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হলো না। এবং বেশিরভাগ লোকের বক্তব্য হলো আওয়ামী লীগকে ভোটে না দেওয়াটা হইল একচেটিয়া অন্যায্যভাবে ভোট করা। তারা ভোটে হেরে যাক, পালাই গেছে যে পালানো, সে পালাইছে, পালানো নিয়েও আমার দ্বিমত আছে। আমি সবসময় বলি, পালাইলো কোথায়? হাসিনা কি নিজে ইরানের শাহের মতো প্লেন চালাই চলছে? পালাইলো। তারা তো সসম্মানে আরেক দেশে কিভাবে গেল, ইজ্জতের সহিত গেল। তো ভোটের মধ্যে এ একটা আপত্তি আছে, কারণ তাদেরকে ভোটে না দেয়া। আরেকটা হইল এখন যে একটা কি জাতীয় পার্টি যেন ভোট না করতে পারে, তাদের বিরুদ্ধে মব জাতীয় বা যে একটা চাপ সৃষ্টি করতেছে কারা কারা, সেটাও মানুষ পছন্দ করতেছে না। সাধারণ মানুষ যারা ভোটে আগ্রহী, ভোট চায়, তাদের বক্তব্য হলো সবাই ভোটে আসুক, জনগণ যাকে ভোট দে সে নির্বাচিত হবে, নাহলে সে বাদ যাবে। আর সবচেয়ে একটা মজার জিনিস আমি এই লক্ষ্য করলাম 3-4 দিন আগে, একটা সাধারণ মানুষের কথা, এটা আবার গতকাল বা পরশু টক শোতে ওই এই বিভাগের মঞ্জু সাহেব না কে একজন থেকে শুনলাম, এই সাধারণ লোকটা বলল যে জোট বাদ দেন, ভোট যদি করবে এত দল করবে, কোনো জোট হতে পারবে না, যার যার ভোট শেষে দেবে, নিজের মার্কায় দাঁড়াবে। তো তখন জোট নিয়ে আমি বললাম যে দেখেন, জোট আমার এক বাচ্চা নাতিরে একবার আমি জোট লিখতে বলছিলাম যে জোটের বান্নার লেখো, তো সে GOAT লিখছে। এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হইলো, তার কাছে তো ইংরেজিতে জোট GOAT। আমি দেখলাম যে আসলে সে ঠিক কথা তো দরবেশের মতো বলে ফেলছে, জোটের বানান GOAT হয়েছে। এটা বন্ধ করা দরকার। আচ্ছা, তা আমরা আর পালস হইল সবাই নির্বাচন চা। আপনার নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রচার প্রচারণা এখনো নিয়ম মাফিক শুরু হওয়ার কথা নয়, কিন্তু এটা তো বহু আগের থেকেই চলছে। আমি আমার বাসার পাশে গতকাল দেখলাম এক একভাবে এক একজন চালাচ্ছে। গতকাল কোনো বড় মানুষের জন্মদিন উপলক্ষে মেডিকেল ক্যাম্প করেছে, কেমন? তো এখন চিকিৎসা দেওয়ার জন্য, জনসেবার জন্য করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে, কিন্তু আসলো কে? আসলো সেই দলের MP প্রার্থী, তার জন্য স্লোগান হচ্ছে, সবাই তাকে সাদরে বলতেছে আমরা আছি তোমার সাথে। এটা দেখলাম এক দলের, মনে করুন সেই দলটা হইল বাজার বাংলা জাতীয় দল, এটা দেখলাম। আবার আজকে আমি একটা দাওয়াত পেলাম, ছোট্ট দাওয়াত, আমি যেখানে থাকি সেখানকার 2টা রোডের লোকজন মিলিত হবে, নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করবে। কিন্তু সেই সমস্যা আলোচনার মধ্যে ওই আসনে, ঢাকা 14 আসনে যিনি প্রার্থী জামাতে, তাকে প্রধান অতিথি করে রাখছে। তো গরোয়া বৈঠক, এবং বলছে যে এখানে উনি ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান ভাই প্রধান অতিথি থাকবেন, এটার প্রার্থী। তো তাহলে কি হচ্ছে, 2 রাস্তার বাসিন্দাদের আলোচনার মধ্যে ওই MP প্রার্থী আবার প্রধান অতিথি কেন আসতেছে? তাহলে চলতেছে আলোচনার মাধ্যমে প্রচার প্রচারণা চলতেছে, এবং এটার লক্ষণটা ভালো হচ্ছে। আমি মনে করি যে ভোটটা হয়ে যাক, যেমনই হয়। এবং এই ভোটটা হইলে ইউনূস সরকারকে তো আমি সবচেয়ে ফেলও করতে পারে নাই বলি, দ্য মোস্টেস্ট উইকেস্ট গভর্নমেন্ট বলি। এই ভোটটা কোনো রকমে সেরে দিতে পারলে তারে অন্তত 33 দিয়ে পাশ করানোর চিন্তাটা আমি করতে পারবো। আচ্ছা, আমি এই দুজনের কাছে এই মুহূর্তে প্রশ্নটা যেটা করবো, আমি যেভাবে সিকুয়েন্সটা করেছিলাম, যেহেতু আপনার প্রসঙ্গগুলো তুলেছেন, আবু সাইদ খান আপনি বলেছেন যে আসলে তাকে 5 নাম্বার দেওয়া যায়। ওদিউর রহমান স্যার কিন্তু
এখনো পরীক্ষার মধ্যে রেখেছেন, তার কাছে জানবো কেন আপনি শুধু পাস নাম্বার দিতে চান, মানে এই সরকার, অন্তর্বর্তী সরকারকে লেটার মার্ক কেন নয়? আচ্ছা, লেটার মার্ক পেতে হলে তো অনেক কিছু তার সাফল্যটা দরকার। যেমন একটাই তো আলোচনা হলো যে মবটা তারা দমন করতে পারছে না, পুলিশ প্রশাসনকেও তারা ঠিক করতে পারছে না। তো লেটার মার্ক পেতে হলে তো এই কাজগুলো করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা নেই, এগুলো তো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি। এবং কি এই মবের ভয়ে তো কেবল সাংবাদিকরা ভীত থাকে না, এখানে তো অন্যরা, ব্যবসায়ীরা, এমনকি তো আমার কাছে একদিন মানে খুব আনঅফিসিয়ালি বলছিলেন যে বিচারপতিরাও কিন্তু মবের ভয়ে এটাকে ভাবে যে তার রায় দিতে হলে তাকে চিন্তা করতে হয়। তো এইটা হলো বিষয়। তো সামগ্রিক বিচারে তো এটা হচ্ছে না। তো আমি কয়েকদিন ধরে বলছিলাম যে গভর্নমেন্টের আমলে রেমিটেন্স বেড়েছে, রিজার্ভ মানি বেড়েছে। তো এইটা অর্থনীতিবিদ আমাকে সংশোধন করে বললেন যে যখন ইনভেস্টমেন্ট হয় না তখন তো রিজার্ভ মানি বাড়েই। তো সেখানেও আমি একটা নাম্বার দিতে চেয়েছিলাম, এখন আর সেটা মানে বোঝার পরে সেটাও দিতে পারছি না। তো সেইটা একটা জায়গা রয়ে গেছে। তো তারপরে হ্যাঁ, আজকের অবস্থা যে তারা সামাল দিতে পারে নাই, কিছু কিছু তো উন্নতি তো হয়েছে, বিচার বিভাগকে আলাদা করছে। তো কিছু কিছু জায়গায় তারা শিক্ষকদের, বিশেষ করে শিক্ষাটা খুব অবহেলিত ছিল, শিক্ষকদেরকে তারা এমপিওভুক্তি করা, এমপিভুক্ত শিক্ষকদেরকে মূল্যায়ন করা, প্রাইমারি স্কুলের শিক্ষকদের মূল্যায়ন করা, কেন শিক্ষাটাকে অগ্রাধিকার দিতে হবে। সেখানে কিছু বেনিফিট তারা দিয়ে যাচ্ছে, এটা তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট এসে বাতিল করতে পারবে না। তো এসব তো কিছু ভালো কাজ তো তারা করছে, অতএব সেইটা করতে চাই। মানে সেই হিসাবে আমি তো পাস আর কি, মানে গভর্নমেন্ট ভালো মতো নির্বাচন করতে পারলে তখন হয়তো আরো ভালো করা হয়েছিল তাদেরকে, সে দায়িত্ব তারা তাদের মতো করে পালন করতে পেরেছে। জি, আপনি বলছিলেন যে এই নির্বাচনটা যদি মোটামুটি করে ফেলতে পারে তাহলে আপনি 33 দিয়ে পাস দিবেন, তার মানে এখনো পাস করা নাই? জি না, এখনও পাস করে নাই, মানে এখনও ফেল করার পর্যায়েও নাই। কারণ 33 পাইলে যদি পাস হয় আমাদের আগের আমলের হিসাব অনুযায়ী, তাহলে 32 পাইলে ফেল, 31 পাইলে ফেল, 25 পর্যন্ত নাও ফেল ধরি। কিন্তু 5, 6, 7, 8 পাইলে তো ফেলও করে না, এখনও সেই পর্যায়ে আছে। কারণ যতগুলো কাজ করেছে, যেমন একটা সংস্কার কি খেলা করলো না, কতগুলো লোক পুষলো, কতগুলো A4 সাইজের কাগজ দিয়ে বান্ডিং করলো, এখন ওই কোথার থেকে হায়ার করা আলী রিয়াজে আনলো, আবার ক্যানভাস করতেছে গণভোটের জন্য। এগুলো তার কাজ না। হ্যাঁ, এখন এগুলো ইউনূসের কাজ না, যেটার জন্য আসছে। বিপ্লবের সরকার তো এটা বলা যায় না, বিপ্লবী হয় নাই, আন্দোলনের সরকার হিসেবে আসছে। কিন্তু যেই কাজগুলো করছে সরকার হিসাবে, এইগুলো তার করার কাজ না। তার বড় কাজ ছিল সে যদি নির্বাচনটা সুন্দরভাবে করে দিবে, এটার ফেয়ার করে দিতে পারলে হয়তো, নিরপেক্ষ থাকলে হয়তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে তো কোনো তার নজরে নাই, এবং নজর থাকবে কেন? আমি যেটা আগেও বলি, এখনও বলি, হাসিনা ইউনূসবাজি করেছে। ইউনূস সাহেব যত পারে নাস্তানাবুদ করার জন্য কোনো পথ বাকি রাখে নাই। আর ইউনূস সাহেব এখন সেটার প্রতিশোধ দিয়ে হাসিনাবাজি করতেছে। নিজের ব্যক্তি স্বার্থের যেগুলো লাভজনক আছে, মামলা প্রত্যাহার, ট্যাক্স থেকে মওকুফ নেওয়া, বা নিজের বিল্ডিং করা, ইউনিভার্সিটি করা, লাইসেন্স নেওয়া, সেগুলো উনি করতেছেন। তাহলে এগুলো দিয়ে তো সরকার প্রধানকে আমরা বিবেচনা করব না। নোবেল প্রাইজ পেয়ে উনি যতটুক আসমানে চলে গেছিলেন, যে আশা নিয়ে আমি নিজেই বলতাম যে তাকে 5 বছর সময় দেওয়া হোক, আশাপ্রদ কথা বলছিলেন উনি। ওই নোবেলের পর সংবর্ধনা দিল বঙ্গভবনে, তখন উনি এগুলো শুনিয়েছেন। কিন্তু কার্যত কাজে এসে গেল, উনি ওই যে নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত। কোথার থেকে হায়ার করা কিছু লোক আনছে, আমার নিজের ব্যাচেরও কয়েকজন আছে এদিক সেদিকে, এগুলা কেউ চিনে না, জানেন না, বাংলাদেশের কোনো কাজে লাগে নাই। আপনার একটা কথা তো বাংলাদেশের সবসময় প্রচলিত থাকে, যে লোকটা আপনার খোঁজ নেয়, সবসময় আপনার পাশে থাকে, সেই লোকটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হবে নাকি ওই আমেরিকা সারা জীবন থাকিয়া বিদেশি নাগরিক হইয়া সেখানে কিছু পাইয়া আসে একদিন হঠাৎ করে টুপি মাথায় দিল, হ্যাঁ, ইফতারের সময়, সেটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। সাধারণ মানুষ এই জাতীয় বাইরের আমদানি করা লোক পছন্দ করে না। যেমন 111 সরকারের সময় ফখরুদ্দিন কোথার থেকে আসছে? তারা নিজের সুবিধার জন্য সিএসপি চাকরি থেকে, জয়েন্ট সেক্রেটারি লেভেল থেকে চলে গেছে, বাইরে নিজের আখের গুছাইছে, নিজে কাজ করছে, তারপরে সুযোগ বুঝে এখানে হয়। তো এবারও এখানে সুযোগ বুঝে অনেকগুলো হয়েছে। তো এদের তো পাশ করার কোনো ক্যাপাসিটি নাই, উপায় নাই। উপায় নাই কোনটা? নিজের
পেছন দিয়ে বের হওয়া, সামনে দিয়ে বের হওয়া মলমূত্র দুইটাই নাপাক। লেগে গেলে নিজের গায়ে পরিষ্কার করার জন্য পানি দরকার। টিস্যু দিয়ে তো মুছলে এটা পরিষ্কার হয় না। পানি যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ নিজের প্রস্রাব দিয়ে নিজের মল পরিষ্কার করে হলেও একটু ভালো থাকার চেষ্টা করা। এখন কোনো রকমের নির্বাচনটা সেরে দিলে ওনার জন্য সিভ এক্সিট হয়, উনিও বাঁচেন, আমরাও বাঁচি, তখন আমি 33 দিয়ে পাশ করাতে পারবো। আচ্ছা, গণভোট প্রসঙ্গ যেহেতু আসলো, যে এই যে ধরেন এমনিতেও জাতীয় নির্বাচন এবং সংসদ নির্বাচন, এমপিদের নির্বাচন, কিন্তু গণভোটের যে বিষয়টা, সাধারণ জনগণ কি এই বিষয়ে মানে বুঝতে পারছে বলে মনে হয়? সাধারণ জনগণ কেন, আমিও বুঝতে পারছি না। একটা হা দিলে সব হা হয়ে যাবে। যদিও গণভোটের যে মূল যে বেসিক যে বিষয়টা, যে দাবিগুলো, তার সাথে আমি একমত পোষণ করি, কিন্তু এই গণভোট যে পদ্ধতিতে যে প্রক্রিয়া হচ্ছে, তো সেটা ঠিক না। আর একটা হচ্ছে যে সেখানে ঠিক আছে যেটা হচ্ছিল, কিন্তু সরকার একটা পার্টি হয়ে গেছে। কেন এই সরকারের অবস্থানটা তো, এটা নিরপেক্ষ সরকার না, কিন্তু অন্তর্বর্তী সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু একটা নির্বাচনের দায়িত্ব পালন করছে। তো যে কারণে তাকে এই অবস্থান থেকে তাকে নিরপেক্ষ থাকতে হবে, অর্থাৎ তাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে তাকে থাকতে হবে। এমনকি যেসব জায়গায়, যেমন ধরুন ভারতে, সেখানে নির্বাচনকালীন একটা সরকার হয়, অর্থাৎ এই সরকার পদত্যাগ করে সে ইন্টিরিম পিরিয়ডের জন্য দেশ পরিচালনা করে, আবার দায়িত্ব গ্রহণ করে। তো এই সরকারটা রুটিন ওয়ার্ক করে তখন, তো সেইটাও এক ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট, যদিও সেই সরকারই থাকে, সরকারের পরিবর্তন হয় না। তো এই যে ব্যাপারটা, সেখানে থেকে যে কাজটা করা যায়, যে সেখানে থেকে রুটিন ওয়ার্কটা করতে হয় এবং নিরপেক্ষ চরিত্র ধারণ করতে হয়। কিন্তু প্রশাসন, সেখানে নির্বাচন কমিশন যা চায় সেটা তাকে করতে হয়। কিন্তু এই সরকার, তারা একটা পার্টি হয়ে গেছে। এটা তো গণভোটের যে বিষয়টা, এটা তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, সংস্কারের জন্য তারা গণভোটে সংস্কার তো তাদের একটা ম্যান্ডেট ছিল। তারা আচ্ছা, এই সংস্কার তো তাদের ম্যান্ডেট না, এটা তো আন্দোলনকারীদের। এই সরকার কিন্তু আন্দোলনের কোনো পার্ট না, আন্দোলনকারী শরিকও না, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটাকে। কিন্তু আন্দোলনের ফসল তো তারা সংস্কার করতে গিয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে তারা এসছে। কিন্তু এই সংস্কারের কাজটা কারা করেছে? এখানে পলিটিক্যাল পার্টিগুলা, এবং যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন করছে, তো তাহলে তারাই তো এই দায়িত্ব পালন করবে। এখানে সেই পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে সরকারকে কেন এই কাজটা করতে হবে? এটা আমি অর্থটা বুঝতে পারছি না। আর একটা হচ্ছে যে এখানে এইটা নিয়ে কিছু বিতর্ক সরকার সৃষ্টি করেছে। যেমন কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল, সরকার সবগুলোকে পজিটিভলি প্লেস করছে। তো ধরুন আমি যেভাবে দেখি, যে যুক্তির খাতিরে বলছি, যে হাবোর্ড জিতে গেল, বিএনপি জিতলো। এখন বিএনপি বলল যে হাবোর্ড আমি পুরোটা বাস্তবায়ন করব না, জনগণ আমাকে ম্যান্ডেট দিছে, কেন হাবোর্ডের ভিতরে আমার যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো আমি বাস্তবায়ন করব না। তখন কি হবে? একটা বিতর্ক শুরু হলো, এবং এটা একটা 5 বছর ধরে এই বিতর্ক চলতে থাকবে, একটা স্থায়ী বিতর্ক তৈরি হলো। অতএব এই ধরনের জায়গাটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে, এখানে সবচেয়ে সমস্যাটা হচ্ছে যারা আলোচনা ছিল অনেকে সই করে নেই, 1। 2 নম্বর হচ্ছে যে নোট অফ ডিসেন্ট আছে, তার বাইরে সরকার একটা মানে সব কিছুকে হা করে ফেলছে, হা ভোটের আওতায় নিয়ে আসছে, এবং একটা হা বললে 4টে হা হয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো এক ধরনের। তারপরে তো আর একটা তো বিতর্ক, বড় বিতর্ক রয়ে গেছে, যে এই ধরনের গণভোটের বিষয়টা আমাদের সংবিধানে নেই। আর একটা হচ্ছে যে সেটা যদি করতে হয়, তাহলে পার্লামেন্টে বসে পার্লামেন্টের সদস্যরা গণভোট এর সিদ্ধান্ত গ্রহণ করবেন, গণভোট হবে। কিন্তু তার আগে এইভাবে একটা গণভোট করা, এখানে আইনের প্রশ্ন জড়িত রয়েছে, যে এটা সংবিধান সম্মত কিনা, এই সব বিতর্কটা কিন্তু তৈরি হয়েছে। তারপরেও ব্যক্তিগতভাবে হাবোর্ডের যে অ্যাসেন্স, এর যে মর্মবাণী, তার সঙ্গে আমার দ্বিমত নাই, কিন্তু সরকারের অংশগ্রহণটা যেভাবে তারা করছে, এটা আমি দ্বিমত করি। জি, বদিউর রহমান, আপনি এই গণভোটের বিষয়টা আপনি কীভাবে দেখেন? বিশেষ করে জনগণ এটা বোঝে কিনা, এবং বুঝলেও সরকারের যে পার্টি হয়ে যাওয়া এখন সমালোচনা হচ্ছে, সরকার কেন এটা প্রচারণা করছে? আমি তো এই সরকারের গণভোট যে এখন দিচ্ছে এটাই পছন্দ করলাম না। কেন? তাকে গণভোট করার এখতিয়ার কে দিয়েছে? ইউনূস গণভোট দিলে যখন ক্ষমতা নিল 8ই অগাস্ট, সেই সময় তাড়াতাড়ি করে একটা গণভোট দিত যে আমি এটা করব, এটা করব, এটা করব। কেমন? এই সংস্কার যেগুলো করব, এটাতে আপনারা রাজি আছেন কি না?
বা তখনই বুদ্ধি করে বলতো যে আমি 5 বছর ক্ষমতা থেকে এই পরিবর্তন করব, আপনারা হ্যাঁ বলেন কিনা। সেটা না করে এখন দুনিয়ার কোথার থেকে আগরা অচেনা লোকজন হায়ার করা, কনসালটেন্টের মতো লোকযোগ আইনা অথর্ব কিছু লোক দিয়ে এগুলা করছে। এগুলা তো দিজ আর নট নান অফ হিজ বিজনেস। না, কিন্তু এই যারা করছে দেশের পলিটিক্যাল পার্টিগুলো তো দিনের পর দিন অংশগ্রহণ করছে, তার মানে এটা একটা রাজনৈতিক দলগুলোরও তো সম্পদ হয়ে দাঁড়ায়। শুনেন, এটা এটা ব্যাখ্যা বলি। কিল কয়টা খাইতে পারবেন? একটাও না। হাত পা বেঁধে দিলে সবগুলো। রাজনৈতিক দলগুলো তো মানকার সিপাই পড়েছে ইউনূসের এই সরকারের আমলে, বেকায়দায় পড়ছে। যদি তাদের আলোচনায় না আসে তাহলে এরারে ফ্যাসিস্টের দোসর ভাববে। এমনি তো একটু ফার্ম থেকে চুন খুঁজলে বলে যে ফ্যাসিস্টের দোসর, কেমন? আর রাজনৈতিক দলগুলো তো নিজেদের কোনো চরিত্র নাই। ওই যে অন্য দলের মার্কা দিয়ে ভোট করে, অন্য দলের লেজুর হয়ে যায়। নূতন যাদের নিয়ে আশা ভরসার কথা ছিল তারা চলে গেল 71-এর সেই নির্মম দল, হ্যাঁ, সেই দলের সাথে জোটে চলে গেল। সংস্কারের তার করতে হইলে আগে তখন গণভোট দেওয়া দরকার ছিল। এখন গণভোট দিলে কেন মানুষ মানতেছে যে কোনো রকমে একটা নির্বাচন হয়ে যাক। এটা নিয়ে যদি রাজনৈতিক দলগুলো বাড়াবাড়ি করে চায় তাহলে ইউনূস তো খুশি হবে, তাহলে আরও লিঙ্গার করবে, আরও থাকতে চাইবে। ভোটটা হয়ে যাওয়ার জন্য ঠিক আছে হোক। দ্বিতীয় জিনিস আছেন গণভোট। মানুষ গণভোট এখন বুঝে না। আমি তো বাগানে জনতাতে বসি, বুঝে না। তো একজনে তো আমার বলেই ফেলতে যে গণভোট কি, ইউনূস বনাম হাসিনা নাকি? যে এটা কি হাঁ দিলে ইউনূস হবে, না দিলে হাসিনা হবে, সেটা নাকি? আমি তাব্বুস হয়ে যাই। তাদের মাথায় তো বুদ্ধি আছে যে এটা কিসের গণভোট, ইউনূস বনাম হাসিনা। আবার আরেকজন বলতে যে হাসিনা থাকতে তো ভালোই ছিল, যেটাই হোক চুরিদারি করছে, কিছু কাজ করছে, এখন তো কাজই হয় না। তো মানুষের বিনিয়োগ গণভোটের মধ্যে আমজনতা অনেকেই বুঝে না। আমি নিজেও কোনো আগ্রহ পাই না, কারণ এই সংস্কারগুলো, এই কাজগুলো ইউনূসের কাজ নয়। সংসদে প্রথম গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হয়। তাহলে আপনি সংসদ মানছেন না, আইন অনুযায়ী সংবিধান মেনে করছেন না, তারপরে যদি সংবিধান সম্মত হয়ে আসতো সেটা হতো। আসেন, এখন সবাই সই করছে, পাশ হইল। পাশ হওয়ার পরে যদি বাজাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা কোনো রকমের সব হজম করে চুপচাপ আছে, ভোটটা হোক, ক্ষমতা এসে যায়, তারা যদি ওভারওয়েলমিং মেজরিটিতে এসে যায় বা 2/3 মেজরিটিতে এসে যায় সমমনা সহ, তারা যদি এই গণভোটটা না মানে, সংসদে পাশ না করে, কি হবে? কি হবে? শেখ হাসিনা তো কত কিছু করে গেছে, এটা নাই ওটা নাই, তারপরে এই আন্দোলনের পরে সব চলে গেছে, কি হলো? সংসদে যদি এটাকে রেটিফাই না করে, সেই সময় গ্রহণ না করে, কিংবা যে রাজনৈতিক দল বা জোট ক্ষমতায় আসবে তারা যদি স্বেচ্ছায় তাদের নিজের তরফ থেকে এটা মানতে না চায়, তাহলে এটা কোনো কাজে আসবে না। এটা বাস্কেট পেপারে চলে যাওয়ার মতো অবস্থা হবে, পরিষ্কার। আচ্ছা, আবু সাঈদ খান, এখন নতুন সরকার যদি আমরা দেখি, যদি নির্বাচনটা হয়ে গেল, নতুন একটা সরকার আসবে, রাজনৈতিক সরকার, তো তাদের সামনে মানে কি, মানে আমরা কি প্রত্যাশা করতে পারি যে আমরা এই যে এত সংস্কার নিয়ে আলোচনা করলাম, সংস্কার হবে কি না, বা পরিবর্তন আমরা দেখতে পারবো কিনা মনে হয়? এখন কারা আসবে সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। কেননা আপনি এই আম গাছের কাছে, মানে আমলকি গাছে তো আম চাইলে পাবেন না। আমরা তো জানি কারা, দুটো বড় দলের কোন না কোন দল আসবে। তা যদি হয়, মানে এ আসলে কি হবে, বি আসলে কি হবে? হ্যাঁ, তাহলে আপনাকে সেইটা আসতে হবে যে এখানে আমাদের চাওয়াটা কি। যেমন জনগণের চাওয়াটা কি, জনগণটা দেশ, জনগণ মানে ধরেন এই প্রজন্ম 71 দেখে নেই, কিন্তু এই প্রজন্ম তো ইতিহাসের যত বিকৃতি হোক, তারা তো বুঝেছে 71-এর ভিতর দিয়ে একটা জাতির জন্ম হয়েছে, একটা জাতির যাত্রা শুরু হয়েছে। তো সেই যাত্রাটা তো রক্ষা করার দরকার, এবং এই রক্ষা করার জন্য 71-এর মধ্য দিয়ে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছে। তো 71-এ আন্দোলনের ভিতরেও গণতন্ত্রের ব্যাপারটা গুরুত্বপূর্ণভাবে ছিল। তো 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, জুলাইও তারা সরকারের পতন ঘটিয়েছে। সেই পতন ঘটানোর দলবদ্ধভাবে সমস্ত দল, মানুষ, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, কর্মজীবী মানুষ, তারা কেন মিছিলে সামিল হয়েছে? হ্যাঁ, সেই মিছিলে সামিল হওয়ার মধ্যে আরেকটা ছিল, তারা ভোট দিতে চায়, বৈষম্যের অবসান চায়, ভোট দিতে চায়।
তো সেই জায়গা থেকে যদি হয় যে তাহলে বাংলাদেশটাকে তারা কেমন দেখতে চায়, ৭১-এর চেতনা একটা বাংলাদেশ, একটা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা এখানে থাকবে, এখানে মানুষ অন্তর্ভুক্তিমূলক সমাজ থাকবে, মানুষের যে মধ্যে একটা সম্প্রীতি থাকবে, বাঙালি আদিবাসী কিংবা হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি থাকবে, এমন একটা শান্তিপূর্ণ দেশ দেখতে চায়। তো সেই দেশের ব্যাপারটা একটা প্রত্যাশা, যেমন আমরা বিএনপির কাছে সঙ্গত কারণেই তারা যে বক্তব্য দিচ্ছে এই প্রত্যাশাটা করতে পারি, কিন্তু জামাতের কাছে তো আমরা এই প্রত্যাশা করতে পারবো না, কেননা তারা তো ৭১-ই মানছে না, এবং তারা তো এখানে নারীদেরকে সুকৌশলে, যেমন হিফাজত ওরা নারীদেরকে কাজে নামতেই দিতে চায় না, তো পর্দার আড়ালে রাখতে চায়। আর এখানে ডক্টর শফিকুর রহমান বলছে যে ওদের ৮ ঘন্টা কাজ করতে হবে না, ওরা ৫ ঘন্টা কাজ করে চলবে। তো এইটাও একটা সুকৌশলে নারীদেরকে গৃহ ফিরে দেওয়ার একটা কৌশল মাত্র। তো এখন আবার বলছে যে একটা সমাবেশ শেষে বোধহয় খ্রিস্টান কমিউনিটির সাথে শেষে বলছে যে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, এখানে শরিয়া আইন হবে না। তো এই যে তাদের ভিতর আমরা একটা ব্যাপার দেখছি যে তারা আসলে কি চাইছে, আর যারা শরিয়া আইন চায় ইসলামের ভিতরে একটা অংশ, তারা আবার আলাদা অবস্থান গ্রহণ করছে। তো এখন যেখানে ইসলামী ভোট মানে ইসলামপন্থীদের ভোট, যেটা ইসলামপন্থী মানে যে মুসলমানের ভোট তা তো না, ইসলামপন্থী দলগুলোর যে ভোট, সেই ভোটটা ১ বাক্স নীতি গ্রহণ করেছিলেন, সেটা তো হলো না, হলো না। এখন কিন্তু এটা ৩ বাক্স নীতি হয়ে ৩ বাক্স চলে যাবে, কেননা একটা হচ্ছে জামাতের সঙ্গে 10টা দল আছে, তার ভিতরে 5টা হচ্ছে ইসলামপন্থী দল, ধর্ম আশ্রয়ী দল। তো এই 5টা, বিএনপির সঙ্গে 3টে আছে, বিএনপির সঙ্গে ধর্মাশ্রয়ী 3টে দল আছে, আর অন্যদিকে তো ইসলামী আন্দোলন আছে এককভাবে, হ্যাঁ এককভাবে আছে। তাহলে 3 বাক্সে চলে যাচ্ছে, 1 বাক্স নীতি 3 বাক্সে চলে যাচ্ছে। তো এদের ভিতর দিয়ে যদি জামাত ধরেন, এর ভিতর জামাত অগ্রসর অংশ, জামাত যদি ক্ষমতা চায় তো তার কাছে তো অন্তর্ভুক্তিমূলক সমাজ বলে লাভ হবে না। তার কাছে তো ৭১-এ তার অবস্থান ছিল বিপরীতে, তার কাছে যদি আমরা আশা করি যে আপনারা ৭১-এর চেতনায় দেশ চলবে, তো এইটা তার চলবে না। অতএব এখন হচ্ছে যে মানুষের চাওয়াটা নির্ভর করছে হচ্ছে কোন ধরনের সরকার গঠিত হবে, এবং এখানেও কিন্তু একটা ভেদরেখা তৈরি হয়েছে যে আমরা যদি মানুষ যেটা চাইবে, মানুষ যেরকম ভোট দেবে সেরকম না হবে। হ্যাঁ, মানুষ যদি মনে করে, যেমন মোদিকে ভোট দিয়েছে, তো মোদি ওইটাকে একটা ধর্মরাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, গেরুয়া শাসন চালু করেছে। তো এখানের এখন অনেকে এটা পুলকিত হচ্ছে ভারতের মানুষ, ভারতের আবার যারা সেকুলার ফোর্স, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান এবং অন্য সম্প্রদায়ের মানুষ, তারা এক ধরনের অস্বস্তিতে রয়ে গেছে। এবং সেখানে তো আমরাও যদি এখন বাংলাদেশের মানুষকে ডিসাইড করতে হবে তারা কারা ভোট দেবে, তো ভোট দিলে যদি তারা মনে করে যে না, বাংলাদেশকে আবার একটা ধর্মভিত্তিক রাষ্ট্রতে পরিণত করতে হবে, তাহলে তারা সেইভাবে ভোট দেবে। আর যদি মনে করে যে না, অগত্যা একটা মধ্যপন্থার দেশ এবং যেখানে একটা উদারনৈতিক গণতন্ত্র চালু হবে, তাহলে তাকে দিকে সেইভাবে ভোট দিতে হবে, এবং মানুষের সিদ্ধান্ত এই ব্যাপারে চূড়ান্ত। অতএব নির্বাচনের পরে কি হবে সেটা জনগণ কিভাবে ভোট দেবে তার উপর নির্ভর করবে। যে নির্বাচনের পরবর্তী বাংলাদেশকে কিভাবে আপনি ফোরসি করেন? এইবার নির্বাচনের সরকার তো গঠিত হয়েই গেছে বলতে পারেন আপনি, কারণ দেশি বিদেশি সবাই যেভাবে এক জায়গায় ধর্ণা দিতেছে, দেখা করতেছে, এটাও তো ভোটের প্রচারণা হয়ে যাচ্ছে যে হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে তারাই হচ্ছে। আমি তো প্রায় গড়ে 2 মাসে একবার গ্রামে যাই, এবার একটু বেশিও যাওয়া হয়েছে বিভিন্ন কারণে। মানুষ এখন বুঝে আওয়ামী লীগ যেহেতু নাই, তাদের ভোট দেওয়া যায় না, অতএব বাজার চলে আসবে, যেটা বিএনপি, যে তাদেরকে ভোট দেব তারা আসবে। আর জামাত যেটা চেষ্টা করতেছে সেটা হলো সময়ের বরপুত্র হিসেবে তারা চাচ্ছে তাদের শিবির কয়েকটা ইউনিভার্সিটিতে 4-5টাতে যে ইতিহাসে সেটা হয়, ওইটা আর এটা মিলবে না। তো আমার কাছে ইন্টারেস্টিং, জেনারেল পাবলিক কিন্তু খুব উইটি, কেমন এই যেমন আগে বলছে যে নৌকা আর ধানের শীষ 2 সাপেরই একই বিষ, এভাবেও কথা বলছে না। আর এখন জামাত নিয়ে যারা বেশি উৎফুল্ল,
জামাতের কিছু নীতি আছে, অনেকে পছন্দ করে, তারা চোর হারমাদ না, তারা নিয়ম মানে, কমিউনিস্টের যে শক্ত নিয়মে, এত নিয়ম মানে যে যদি বলে আকাশের পা কাইটা রক কাইটা দিলে বেসতে যাবে, তখন পাটা কাইটে দিবে, এখানে আর কোনো নাটা নাই। আর তাদের কর্মী জেলে গেলে এটার ভরণ পোষণও তারা এগুলো ঠিক আছে। কিন্তু একটা সাধারণ লোক সুন্দর কথা বললো যে জামাত তো ভাই শিবিরের মতো যদি ভোটে আসে যাব, তো সব সরকারই তো দেখলাম, হ্যাঁ, আওয়ামী লীগের সরকার দেখলাম, বিএনপির সরকার দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, জামাতেরটা দেখা বাকি ছিল। আসলে এই জাতীয় একটা মত আমারও ছিল। তো সাথে আরেকজন উত্তর দিতেছে, দুনিয়াতে তো অনেক কিছুই খাইলা, নিজের মলটা তো খাই না, ওইটাও নিয়ে একটু খাইয়া দেখো, তাহলে এটাও তো একটা অভিজ্ঞতা হবে। জবাব তো উইটি পাবলিকের কোনো তা, আপনি যত লোকের সাথে মিশবেন, খুব সূক্ষ্ম বুদ্ধি আছে। এখন আমি যেটুকু বুঝতেছি, ক্ষমতা এখন এজ অফ টুডে যেটা আছে, বাজাত ক্ষমতায় আসতেছে, সবাই সেভাবে তৈয়ারও হয়ে যাচ্ছে। কিন্তু আমার ভয় আছে, কারণ বাজাদের আমল তো আমি দেখেছি, সময়ের বদপুত্র হিসেবে জিয়াউর রহমান ক্ষমতা কনসলিডেট করেছে, তার প্রশাসন শক্ত ছিল, নিয়ম মাফিক ছিল, এবং জিয়ার প্রশাসন বাংলাদেশের পুরো যত সরকার আমি নিজে কাজ করেছি দেখে তার মধ্যে সর্বোত্তম ছিল। তিনি দলীয়করণ করেন নাই, যদিও তিনি দলছুট আওয়ামী বিরোধী সবগুলো নিয়ে করছেন, কিন্তু জনপ্রিয় হয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, মোহাম্মদ আলী সাহেব নরসিংদী বাড়ি, পরে স্বাস্থ্য সচিব ছিলেন, আওয়ামী লীগের একবার মনোনয়ন পেয়েছিলেন। উনি তখন জয়েন্ট সেক্রেটারি হিসেবে তাকে ইয়ারডিতে পোস্টিং দিতে চাইল, ইয়ার আমলে। মুহিত সাহেব তখন ইয়ারডি সেক্রেটারি, পরে অর্থমন্ত্রী ছিল যে মাল মুহিত। তো কয়েকজন জিয়াউর রহমান সাহেব বলতেছে যে মোহাম্মদ আলীকে ইয়ারডির মতো গুরুত্বপূর্ণ জায়গায় জয়েন্ট সেক্রেটারি দিবেন না, কারণ উনি তো বঙ্গবন্ধু ভক্ত, ফরিদপুরে ডিসি করছিল বঙ্গবন্ধু, সেগুলা বলে টলে বঙ্গবন্ধু ভক্ত। জিয়াউর রহমান জিজ্ঞেস করছে অফিসার দক্ষ কেমন, বলে যে ওইটা শতভাগ দক্ষ, সততা, বলে যে আনকোশ্চেনেবল অনেস্ট। বলে তাহলে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা কী? আমার দক্ষতা যদি ভালো থাকে, সততা যদি সন্দেহাতীতভাবে সৎ হয়, তাহলে আমার সেটাই তো দরকার, তাকে ওখানে পোস্টিং দিয়েছে। ঠিক তার বিপরীতে জিয়াউর রহমানের ওয়াইফ যখন ক্ষমতায় আসলো 91-তে, তিনি তো সেটা করেন নাই, তিনি টোটাল দলীয়করণ করে দিলেন, এবং আওয়ামী লীগ নামের পাশে বিএনপি যে জামাত লেখা চালু করলেন, খালেদা জিয়ার আমলে এটা চালু হইল। প্রথম 91-তে ফেব্রুয়ারি মাসে গণপদোন্নতি দেওয়ার সময় 92-র, সেই সময় এই দলীয়করণ শুরু। এই দলীয়করণ এমন শুরু হইল যে এটার প্রভাবে পড়ে জনতার মঞ্চ হইল, কোনো সঠিক বিচার হইল না। তারপরে পান্ডা গার্ডেনে বিয়ের উৎসব কইয়া সেখানে আরেক দল বসলো, আওয়ামী লীগের লোকজন, তারপরে উত্তরাতে বিএনপি লোকজন। এই দলীয়করণ তারা আবার করবে কি না, এটা একটা ভয়ের কারণ আছে। কারণ যতই এখন বলুক নিরপেক্ষ সুন্দর সুন্দর কথা বলতেছে, আসলে কোর গ্রুপ তাদের এখনো সেই দলে মাতি হচ্ছে। কিন্তু শিক্ষা নেবে না, সামনে যে 24-এ যে আন্দোলন হলো, এখান থেকে শিক্ষা আছে না? কেউ কোনো শিক্ষা নেয় না। তো শিক্ষা নিলে তো আমরা তো 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে ডাইরেক্ট মিছিল করেছি, গিয়েছি, রাস্তায় হাঁটছি, দেখেছি। তো সেটার থেকে শিক্ষা নিয়ে কি বঙ্গবন্ধু দেশ চালাইলো? তিনি স্বাধীনের আগ পর্যন্ত জাতির পিতা ঠিক আছেন, কিন্তু উনি 10ই জানুয়ারি 72 দেশে আসার পরে উনি কি সরকার ঠিক করে রাখছেন? ওই শিক্ষা নিয়েছেন? উনি নিজে গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে বাকশাল করে ফেললেন, গণতন্ত্র হত্যা করে ফেললেন, নিজের পার্টি সামাল দিতে পারলেন না। তার মুখেই তো বললো গাজী আমার কম্বল খুই, সবাই পায় সোনার খনি, আমি পাই সোরের খনি। হ্যাঁ, কিন্তু তার বিপরীতেও বলছে লাল গোড়া দাবড়াই দেবো, কোথায় সেটা শিকদার। তো শিক্ষা তো কেউ নেয় না। আবার এখন ক্ষমতায় আসার পরে বিএনপি যদি এসে যায়, আসলো, জামাত আসলে তো তাদের একটা ভিন্ন, এটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, সেটা অন্য জিনিস। হ্যাঁ, বিএনপিকে আবার হাওয়া ভাবন করবে কিনা, যে আওয়ামী লীগ স্ট্রাইক করলে, হরতাল করলে, তখন তারেক রহমান সেখানে ক্রিকেট খেলছে। তো এখন তার ম্যাচুরিটি হওয়ার পরে আবার সেগুলো মনে থাকলে শিক্ষা নিলে না, কেমন আবার খোয়াব হবে কি না, আবার দলীয় কলম হবে কি না। আমরা একসময় বাইশা বাইয়া দুজন নিয়ে শুনতাম, একটা বাইশা আমার ফেনীর হাজারি, জয়নাল হাজারির বাইশা বলা হইতো, আর তারেক রহমানের ভাইয়া ডাকতো। তো এই পর্যায়ে চলে আসার পরে আগেরগুলো যে উদারনীতির কথাবার্তা বলছে, ফের ফয়েলেসে শুরু করে যদি সেটার প্রতিশোধে না যায়, আমরা একটা ভালো আশা করি।
বিশেষ করে আমলাতন্ত্র এবং রাজনীতির মধ্যে দলীয়করণ না থাকলে। আরেকটা জিনিস আমার একটা সবসময় ইচ্ছে হয়, জোট উঠাই দেওয়া দরকার। রাজনীতিতে তুম যদু মধু রামসাম সব খালি ওই এক সিটের জন্য জোট হবে। আরেকখানে আপনি তাজ্জব হয়ে দেখতেছেন না রাজনীতি কাকে বলে? যে জামাত বিএনপির এক ফোঁটা রহমতের জন্য জিব্বা বাই করে হা করে থাকতো, সে জামাত এখন বিএনপিকে চ্যালেঞ্জ দেয়। আর যে বঙ্গবন্ধু ছাড়া দেশ হয় না, জাতির পিতা অনেকে বলতে চায় না, এখন তার বাড়ির ইট ভাঙে সবাই, কেউ কিছু কয় না। তো ইতিহাস তো ঘুরে ঘুরে কি দেখাচ্ছে, কোনোটাই টিকবে না। আপনার টোটাল এখন থেকে 50 বছর পরে, 100 বছর পরে এই জুলাই অভ্যুত্থানের নায়ক বা কে নায়িকা হবে, এগুলা কি থাকবে? ইতিহাস ফিল্টার করবে, তখন দেখা যাবে যে অরিজিনাল যারা আসলে নেতা তারা টিকে থাকবে। জি, আমি আশা করি ভালো হবে যদি তারা আসলে যেটা ইতিহাস থেকে শিক্ষা যদি নিয়ে থাকে, কিন্তু নেই না তো। আপনি বুঝেন না কি নিলে কি এটা হয় নাকি 3 জনে ধরে এক পায়ের উপর দাঁড়া করাতে পারেন না, তারপরও 3 সিটে দাঁড়ায় যায়। রাজনীতি ক্ষমতা বলে একটা কথা, কি করবে? আমরা প্রত্যাশা রাখি ভালো কিছু, অবশ্যই আমাদের প্রত্যাশা রাখতেই হবে। আমি সবসময় আশাবাদী। এবং আমাদের যার যার জায়গা থেকে এটা আমাদের যা বলা, সে বলাটাও জারি রাখতে হবে, তা না হলে তো আসলে হবে না। আপনাদের অনেক ধন্যবাদ বদিউর রহমান, আবু সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।